আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর মানুষজন ইংরেজি প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ রিটেন পার্টের একটা সিগনিফিক্যান্ট মার্ক ক্যারি করে এমন একটা জিনিস হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরিজ। এই কমপ্লিটিং স্টোরিজের ১৫টা মার্ক ১৫ মার্ক আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তোমার ঝুলিতে লিখে রাখতে পারো। দো ক্যাপশনটা আসলে একটু ভায়োলেন্ট হয়ে গেছে, সেটার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী। বাট তুমি এই ১৫টা মার্ক ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে কমন পাবা, এতটুকু আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি। ইনশাল্লাহ। নিজেও ইনশাল্লাহ বলো, তাহলে বিশ্বাস অবশ্যই তোমার সত্যতে রূপান্তর হতেই চলেছে। চলো তাহলে আমি তোমাকে বলি কমপ্লিটিং স্টোরিজের হিসাবগুলা কি, কিভাবে লিখতে হয় না লিখতে হয় সবকিছু। তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, আসলে সত্য কথা খুব মানে কমপ্লিটিং স্টোরিজ নিয়ে প্যারা খাও এরকম নিশ্চয়ই না। বাট তুমি একটা জিনিস বুঝো, তুমি ধরো ম্যাক্স কত পেজ লিখবা বলো তো? 3 পেজ। 3 পেজ মানে আমি যে এই যে এরকম একটাকে পেজ বলতেছি, এটা তো বিপরীতেও লিখলা তুমি এবং আরেকটা পেজ অবধি লিখলা, দিয়ে তুমি চিন্তা করতেছো এক পেজে আমি 5 মার্ক করে যদি ক্যারি করি তাহলে আমি 15 মার্কেরটা লিখলাম। এখানে তোমরা অনেকেই এমন আছো, যেটা আমি অবভিয়াস মানে একেবারে প্রিটি শিওর বলে শুধু না, গ্যারান্টি দিতে পারবো, গ্যারান্টি দিতে পারবো যে গদ বাঁধা যে কয়েকটা স্টোরিজ আছে, হ্যাঁ, সেই স্টোরিজের বাইরে যদি স্টোরিটা চলে আসে, তোমার গল্পটা চলে আসে, তাহলে তোমার 3 পেজ লিখতে ঠেলার নাম বাবাজি চলে আসবে। আমি কি ভুল বলতেছি বলো তো? আমি তোমাকে ইন্ডিকেট করে বলতেছি, তোমাকে হচ্ছে যে মানে মেনশন করে বলতেছি এমন কিচ্ছু না। বিশ্বাস করো, আমি তোমার হয়েই খেলতেছি, আমি তোমার উপকার করতে চাচ্ছি, সত্য কথা হচ্ছে এইটা। আমি তোমাকে বলতেছি তোমার টার্গেটই থাকবে 3 পেজ কমপ্লিট করে লিখা, এবং এটা তুমি তখনই পারবা যদি আনকমন চলে আসার পরেও এই যে স্ট্রিম লাইন, এই যে টাইম লাইন, সেটা যদি তুমি বুঝো, বুঝছো? এবং লেখার সময় যেন এই রকম একটা ভাব তোমার ভিতরে চলে আসে যে আমি যা লিখতেছি তাই হচ্ছে সাহিত্য, এবং আমি যা লিখতেছি সেটা ভুল না, আমি যা লিখতেছি তা হচ্ছে যে ঠিক। যদি আসে, বিশ্বাস করো, তাহলে হচ্ছে এই যে টপ স্টোরিজের সাজেশন, গদবাধা যে স্টোরিজগুলো, যেটা সাজেশন, যেটা তুমি জানো, যেটা তুমি পারো বা যেটা তুমি পড়ো, এটার পাশাপাশি যদি যে কোনো একটা বোর্ডে আনকমন একটা স্টোরিজ চলেই আসলো, হ্যাঁ, এখন আগেকার তো তোমার মতন কোনো অপশনও নাই, রিটেন পার্টে যে আরো অনেক অনেক অপশন এমন তো না, বর্তমান সময় তো মাত্র রিটেন পার্টের 2টা, একটা ডায়ালগ আর একটা কি স্টোরিজ, তাহলে অবশ্যই তোমাকে এটা নিয়ে কনসার্ন হইতে হবে না। 15টা মার্ক ভাই, আমি চাচ্ছি ধর তোর যেন কমন চলে আসলেও, এই যে কমন স্টোরিজ যে চলে আসতেছে, এই কমন স্টোরিজ চলে আসলেও যেন তুই হচ্ছে যে মিনিমাম 14+, অর্থাৎ এই 15 মার্কের মধ্যে আউট অফ 15ই পাস। এখান থেকে তুই জয়টা মার্ক কমাই ভাই, বিশ্বাস কর তোর A+ পাওয়াটা ততটা বেশি কঠিন হতে চলেছে, ততটা বেশি কঠিন হতে চলেছে। তাহলে যদি হুট করে আনকমন একটা স্টোরিজ চলে আসে, তখন আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে লিখতে পারি, চলো সেই ম্যাজিক্যাল ট্রিকটা আর কি দেখাই দিই। এখন তুমি আমাকে একটা কথা প্রথমত বলো, আমি তোমাকে আজকে এই ভিডিওর ভিতরে একটা ডেমো স্টোরিজ বিল্ড করে দেখাবো, বুঝায়া দেখাবো, এবং এর সাথে সাথে হচ্ছে যে তুমি যতগুলা জানো স্টোরিজ, সেই স্টোরিজগুলোর ভিতর থেকে একেবারে কমন প্যাটার্নটা তুলে ধরবো, যে এই প্যাটার্নটা যেন তুমি যে স্টোরিজটা লিখতে চলেছো সেই স্টোরিজের ভিতরে মাস্ট 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 থাকেই। যদি থাকে তাহলে বিশ্বাস করো তুমি হচ্ছে যে মানে ওখানকার যে 15 মার্ক, সেই 15 মার্কের মধ্যে আউট অফ 15 পাইতে ইনশাল্লাহ হচ্ছে দাবি রাখতে পারো স্যারের কাছে, বুঝছো? তাহলে এখন ধরো এই যে স্টোরিজগুলার আমরা সাজেশন দিয়ে রাখছি, এখানে মোরলেস 13টা স্টোরিজ আছে, 13টা, আমি আরো 2টা দিয়ে দিব, সো 13+2 লেটস সে 15। তুমি 15টা মার্কের জন্য ইংরেজি প্রথম পত্র থেকে 15টা কমপ্লিটিং স্টোরিজ পড়তেছো, ইজন্ট ইট অর্থ ইট? অবশ্যই এটা অর্থ ইট, তাই না? 15 মার্কের জন্য তুমি 15টা স্টোরিজ পড়তে পারবে না ভাই, এটা কিছু হইলো? আর প্রত্যেকটা স্টোরিজই হচ্ছে স্টোরি ইন্টারেস্টিং, মজাদার, তাহলে আমরা কেন পড়বো না? এবং এটার থেকে আরেকটা মজাদার কথা হচ্ছে, যেখানে যে 15টা স্টোরিজ আছে তার মধ্যে সিংহভাগ, আমি বলবো 75% আপ, প্রত্যেকটা মানুষ বাংলা মিনিং সহ জানে, জানো কি না? বাংলা মিনিং সহ জানে, স্টিল সে মার্ক পায় না কেন? কারণ ওর কাছে এই থিওরিটিক্যাল জ্ঞানটুকু নাই, ওর কাছে ইঞ্জিনিয়ারিং টুকু নাই, যে এর ভিতরেও যে আসলে ইঞ্জিনিয়ারিং করা পসিবল, এর ভিতরেও যে আসলে কলকবজা আছে কিছু যেগুলোতে প্রপারলি হিট করতে হয়, তাছাড়া হচ্ছে মার্কটা উঠে আসে না, এটা সে জানে না। আজকের এই ভিডিওতে সবটা জানবা। ওকে, চলো শুরু করি। ফার্স্ট অফ অল, ধরে নাও এখান থেকে একটা আদর্শ স্টোরিজ পিক করি আমরা। এখান থেকে যদি আমি একটা আদর্শ স্টোরিজ পিক করি, তাহলে আমি এটা পিক করলাম। এর সাথে সাথে ভার্সেস ভার্সেস আনকমন, টোটালি আনকমন আমারই বানায় দেওয়া একটা স্টোরিজ তুমি এখন পাবা, আনকমন। এই দুইটা স্টোরিজকে আমরা হচ্ছে বিল্ড করব তোমার সামনে, হ্যাঁ, এই দুইটা স্টোরিজকে আমরা তোমার সামনে বিল্ড করব এক্স্যাক্ট এই জিনিসপাতিগুলো দিয়ে। ওকে, সো একটা কমপ্লিটিং স্টোরিজের ইংরেজিতে প্রথমত আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তার গঠনটা জানতে হয়। গঠনটা হচ্ছে ভাইয়া এই যে এই কয়টা, 1 2 3 4 5, এই 5টা জিনিস থাকে, এবং প্রত্যেকটা অংশ লেটস সে তোমার 3 মার্ক করে, তাহলে তো তোমার 3 5 15 মার্ক চলে আসে, আসে না? হ্যাঁ, তাহলে যদি
এই জিনিসটাই করতে হয়। আমরা অহেতুক অপ্রয়োজনীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে লিখে শুধু শুধু জায়গা বাড়াবো এরকম কিন্তু না, বুঝছো? ওইরকম না। বাট আমার টার্গেট থাকবে আমি প্রত্যেকটা 5টা পয়েন্টকে যেন হচ্ছে কি করতে পারি, টাচ করতে পারি। সো এই যে যেমন আমি ধরলাম একটা হচ্ছে টোটালটাই কি ইউনিটি ইজ স্ট্রেংথ, টোটাল একটা আদর্শ দিলাম যে একতায় বল। এটা আমরা সবাই জানি। বাংলা মিনিংটা জানি না এটার? জানি। কি ছিল বাংলা মিনিং? বাংলা মিনিংটা ছিল এরকম যে অনস আপন এ টাইম, কোন একটা সময়, একদা কোন এক সময়ে সেখানে একজন ফার্মার এবং তার ৫ জন বা ৪ জন হচ্ছে সন্তান সহ, সন্তান এবং তার বউ বাচ্চা সহ বসবাস করত। ফার্মার নট টু মাচ ওয়েলদি, খুব বেশি যে ওয়েলদি ছিল এরকম না, এবং ফার্মার তার আসলে শেষ সময়টা কাটাচ্ছিল, তার বয়সে শেষ সময়টা কাটাচ্ছিল। এই যে দেখো এটা কি তার সূচনা না? এই সূচনা দেওয়ার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, মানে এই যে এই সূচনার পার্ট 2 কমপ্লিট হচ্ছে। আমি অপ্রয়োজনীয় কথা বলতেছি এরকম না, বাট যেহেতু এখানে 15টা মার্ক, 15 মার্কস, সো 15 মার্ক পাওয়ার জন্য আমাকে অবশ্যই একটু ইলাবোরেটিভলি লিখতে হবে, ইলাবোরেট করে লিখতে হবে অবশ্যই, এবং ওই কাজটাই আমি করতেছি। আচ্ছা, চলো আমরা আগে এই কনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে বুঝো। এই কনস্ট্রাকশন অনুযায়ী আমাদের যে আদর্শ স্টোরিটা আমরা পিক করছি সেটাকে আগে কমপ্লিট করে ফেলি, তারপরে আমি আমার আনকমন স্টোরিটাও কমপ্লিট করাচ্ছি তোমাকে। এখন এই অংশটুকু, এই পোর্শনটুকু কিন্তু তোমার স্টোরিতে দেয়া থাকবে কোশ্চিনে, ওকে? তারপরে তোমাকে ঘটনা প্রবাহ করতে হবে। এখন এরপরে ঘটনা প্রবাহ, ঘটনা প্রবাহটা কি? ঘটনা প্রবাহটা হচ্ছে একদিন ওই 4 জন সন্তানকে ফার্মার ডেকে পাঠালেন এবং তার কাজের লোক, মানে লোক বা হেল্পিং হ্যান্ড যে আর কি, তাকে বললেন যে তুমি আসলে ওই 5টা কাঠিকে একত্রে নিয়ে আসো, 5টা লাঠি বা 5টা কাঠিকে একত্রে নিয়ে আসো। এটা কি যাচ্ছে তার ঘটনা প্রবাহ। ছেলেরা উপস্থিত হয়েছে, বাবা ডাকছে যেহেতু, কি ব্যাপার, কি বলবে না বলবে, কোনো খাজানার হদিস দিবে নাকি জমি ভাগ করবে, কি জন্য আসলে ডাকছে, অবশ্যই আসছে। এরপরে ওই বাবা ওই যে 5টা কাঠি ছিল, সে 5টা কাঠিকে কিন্তু সুন্দর মতন টাইট করতে বললেন, অর্থাৎ বাঁধতে বললেন একত্রিত ওই মেডকে। বাঁধতে বলার পরে প্রত্যেকের হাতে হাতে তুলে দিলেন। এটা কিন্তু অলরেডি ঘটনা প্রবাহই চলতেছে। প্রত্যেকের হাতে হাতে তুলে দেওয়ার পরে কি ঘটল, তার তুলে দেওয়ার পরে বলতেছে এক এক করে ধরো দিল এবং 4টাকে একত্রে ভাঙতে বলতেছে। এটাই বলেছিল না ফার্মার? তো ঘটনা প্রবাহ কিন্তু চলতেছে অলরেডি। ঘটনা প্রবাহ কিন্তু বেশিক্ষণ জায়গা নিবে, এখানে 2টা ফেজ হইতেই পারে, 2টা প্যারা হইতেই পারে। কেউ ভাঙতে পারলো না। তারপরে ওই 4টা কাঠিকে আলাদা করে বা 5টা কাঠিকে আলাদা করে প্রত্যেককে একটা একটা করে ধরাই দিলেন। তারপরে সেটাকে ভাঙতে বললেন, তারা ভেঙে ফেললো। এই যে হেয়ার ইউ রিচড ক্লাইম্যাক্সে, তুমি পৌঁছে গেছো। একটা কমপ্লিটিং স্টোরিজের ভিতরে ক্লাইম্যাক্স থাকা চাই, মাস্ট চাই। 2টা জিনিস হচ্ছে স্টোরিজের প্রাণ, এক হচ্ছে ক্লাইম্যাক্স আর 2 হচ্ছে মোরাল বা লার্নিং। এই 2টা যদি না থাকে তাহলে একটা কমপ্লিটিং স্টোরি ইজ বেসিক্যালি ইনকমপ্লিট, বুঝছো? ইনকমপ্লিটও না, আনকমপ্লিট বলতে হবে এটাকে আসলে। মানে তুমি এত বাজেভাবে লিখছো এটাকে, ইনকমপ্লিট বললে তোমাকে সম্মান দেওয়া হচ্ছে মনে হচ্ছে। সো এই যে এই 2টা জিনিস, একটা হচ্ছে ভাই আমাদের মোরাল বা লার্নিং, আর একটা হচ্ছে এই যে ক্লাইম্যাক্স, এই 2টা থাকাই লাগে, মাস্ট, বুঝছো? সো ক্লাইম্যাক্সটা আসলে কি, 4টা যখন একত্রিত ভাঙতে চাইলো তখন ভাঙতে পারলো না, যখন একটাকে ভাঙতে চাইছে তখন সবাই টুস করে মচকাই দিছে বা ভেঙে ফেলছে। এটাই হচ্ছে তার ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সের পরে এরপরে সে সমাপ্তি টানলো কি, যে দেখো বাবারা, তোমরা যখন সবাই একত্রিত থাকবা তখন যে কেউই চাইলে তোমার উপরে আসলে হার্ম বা ক্ষতি করতে পারে না, বুঝছো? এটা কিন্তু লাস্টে কে বলছিল? ওই ফার্মারই বলছিল। আর তুমি যখন আলাদা আলাদা হয়ে যাবা, তোমরা যখন সেপারেটেড হয়ে যাবা, একক ফ্যামিলিতে চলে যাবা, তোমাদের নিজেদের ভিতরে যখন অন্তদ্বন্দ্ব থাকবে, অন্তকোন্দল থাকবে, তখন যে কেউই আসে তোমাদের ক্ষতি সাধন করতে পারে। তোমাকে ভেঙে ফেলা তখন সহজ। যেমন এটা ছুটে গেল, ঠিক আছে, ওকে, হোয়াট এভার, নো ইস্যুস, আবার লাগাই দিলাম। তো ভেঙে ফেলা তখন সহজ। সমাপ্তি পর্যন্ত ডান। দেখছো আদর্শ স্টোরিজের প্রত্যেকটা পয়েন্ট কি টাচ করতেছে। মোরাল বা লার্নিং কি, একটা ফেস দাও। সো ফ্রম দ্য স্টোরিজ, অ্যাভাব স্টোরিজ, আমি মানে এই অ্যাভাব স্টোরি থেকে আমরা যেটা আসলে শিখতে পাই, দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতায় বল। একত্রিত থাকলে যে কোনো কিছু আসলে হাসিল করা সম্ভব, এটাই না বিষয়টা? সো এটাই হচ্ছে একটা আদর্শ স্টোরিজের টোটাল লাইফ লাইন। পুরো হচ্ছে ধরো মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত তুমি তাকে কনস্ট্রাক্ট করলা, তুমি স্টোরিজটাকে বানাই দিলা। এবং এই প্যাটার্নে কিন্তু তোমাকে হচ্ছে যে তোমার যদি একেবারে আনকমন একটা স্টোরিজ চলে আসে, যেটার কথা আমি বললাম যে একটা আনকমন স্টোরিজ আমি হচ্ছে তোমার সামনে কনস্ট্রাক্ট করে দেখাই, এখনই দেখাবো, সমস্যা নাই। তো একটা আনকমন স্টোরিজও যদি চলে আসে তাও যেন তুমি কনস্ট্রাক্ট করতে পারো। কারণ আনকমন স্টোরিজগুলো তুমি কই থেকে পিক করবা আসলে, এটা ডিপেন্ড করে। লেটস সে তুমি অনেক অনেক আগে, মানে বেসিক্যালি তোমার সংগ্রহ যে জায়গাগুলো, সেটার আমি হচ্ছে যে বলে দিই কিছু। হ্যাঁ, মুভি, নাটক, পেপার, ম্যাগাজিন, বা হচ্ছে গল্প, হ্যাঁ, পড়া বা শোনা, মানে হইতে পারে হচ্ছে যে
হতে পারে তুমি কারো কাছ থেকে শুনছো, তোমার বুবু, দাদি, নানি এরকম মানুষজনের কাছ থেকে শুনছো, অথবা তুমি কোথাও পড়ছো, এনিথিং, অথবা তুমি একটা মুভিতে দেখছো, তোমাকে কনস্ট্রাক্ট করতে হচ্ছে যখন, তখন তোমাকে এগুলো মাথায় রাখতে হবে ভাই। তবে এখানে আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, শব্দটা আমি লিখি, রুচিশীল। অবশ্যই জিনিসটা রুচিশীল হইতে হবে ভাই, হুদা হইলে হবে না, বুঝছো? অবশ্যই জিনিসটা কি হইতে হবে, রুচিশীল হইতে হবে। হুদা কিছু দিও না, ক্লিয়ার? হুদা কিছু দিস না, তাইলে হইছে। ওকে, তোর কাছে যখন আনকমন চলে আসবে। সো তোমরা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো তাদেরকে অবশ্যই সুস্বাগতম। এটার ক্ষেত্রে আমি বলতেছি, মানে এক্কেবারে যে খালি টেবিল চেয়ার আর বই এবং বইয়ের ১০-১২টা স্টোরি ছাড়া যারা অন্য একটা গল্পকে কনস্ট্রাক্টও করতে পারবা না, তাদের জন্যই আমি হচ্ছে যে বলতেছি যে দেখো, আমি যখন তোমাকে এই স্ট্রাকচারটা শিখাই দিব, তখন এটা তোমার জন্য কনস্ট্রাক্ট করা টু মাচ ইজিয়ার হবে, অ্যাট লিস্ট আই বিলিভ। চলো একটা আনকমন স্টোরিজকে আমরা হচ্ছে যে কনস্ট্রাক্ট করে দেখাই তোমার সামনে, তারপরে আমরা হচ্ছে যে বাদবাকিগুলো বলে দিচ্ছি, তাহলে আমাদের ভিডিও কন্টেন্টটা মোটামুটি শেষ হবে। এবং তোমার কাছে যদি যে কোনো একটা সোর্স থাকে, তাহলে সেই সোর্সগুলার ভিতরেই তুমি আসলে আমি যে 13টা স্টোরিজ মতন এখানে দিছি, সেই 13টা স্টোরিজ পাবা। এখানে আসলে আলাদাভাবে আর কি আর ব্যাখ্যা করার বা বলানোর বা বুঝার কিছু নাই। ওকে, সো স্টোরিজটা আমি শুরু করি, চলো। স্টোরিজটা হচ্ছে এটা ২ রকম ভাবে আর কি স্টোরি আসে। সো লেটস সে একটা স্টোরিজ যে তুমি চিন্তা করতেছো, যখন আসলে মানুষজন আয়না আবিষ্কার করতে পারে নাই বা দেখে নাই বা কখনো শিখে নাই, তখনকার সময়ের কথা একটা, যে একদা একজন কৃষক, ভালো করে বুঝো, একদা একজন কৃষক একটা, মানে তার মাঠের ভিতরে, আমি বলতেছি তখন হচ্ছে কনস্ট্রাক্ট করো ধীরে ধীরে। একদা একজন কৃষক, লেখা আছে জাস্ট এতটুকু, একটা মাঠের ভিতরে একখণ্ড পাথর কুড়িয়ে পেলো বা একটা আয়না কুড়িয়ে পেলো, এবং ওই আয়নার একটা বৈশিষ্ট্য আছে। ওই কথাটা কিন্তু তোমার ওখানে লেখাই থাকবে, দেখো ওরা কিন্তু একটা পয়েন্ট তোমাকে আগায় দিবেই, মানে এই যে ঘটনার প্রবাহটা সূচনা করার পরে ঘটনার প্রবাহটা দিয়ে দিবেই সূচনা করে দিল, হ্যাঁ, তারপরে ঘটনা প্রবাহটা একটা লাইন অন্তত আগায় দিবে। এবং এটা বললো কি, সেটা হচ্ছে যে ওই আয়নাটার বৈশিষ্ট্যটা হচ্ছে, ওই আয়নার সামনে তুমি যেটা বলবা, পরের দিন দেখবা তোমার বাসার সামনে সেটা হাজির হয়ে গেছে। জাস্ট এতটুকু পর্যন্ত তোমাকে বলে দিল। এখন এই গল্পটাকে তোমার বাকি ফুল বডি দিয়ে স্ট্রাকচার্ড ওয়েতে তোমাকে এটাকে আগাতে হবে, বাকি অংশগুলা। এখন তোমার তো এত ছোট্ট করে দিলে হবে না, তোমার টার্গেট ছিল কি রে ভাই, ৩ পেজ লিখতে হবে। ৩ পেজ লিখতে হলে তোকে সূচনা আরো বাড়াইতে হবে না? তখন তুই অতটুক লেখার পরে, মানে বই কোশ্চেনে যতটুকু দেওয়া আছে, তারপরে লেখার পরে আরো আগাতে পারিস। যে মানে ওই যে ফার্মার ছিল, সে ফার্মার আসলে বরাবর থেকেই একটু হাই অ্যাম্বিসিয়াস ছিল, যে তার জীবনযাত্রার মানটা যেন উন্নত হয়। সে আসলে একটু কম সন্তুষ্ট থাকতে পারতো জিনিসে, তার কাছে আশেপাশে যা আছে সেসব দিয়ে সে একটু কম সন্তুষ্ট থাকতে পারতো। এই যে কথাগুলো তুমি দিচ্ছ, তার কিছু বৈশিষ্ট্য আরোপ করতেছো কেন? কারণ তুমি গল্পটাকে ওই দিকে প্রবাহিত করবা। হ্যাঁ, আমি তোমাকে করাচ্ছি গল্পটাকে প্রবাহিত। এরপরে তুমি দিলা যে হ্যাঁ, ও যখন হচ্ছে ওই যে আয়নাটা খুঁজে পেল এবং দেখতেছে যে ও চাইছিল যেন হচ্ছে যে পরের দিন ওর বাসায় আসলে, মানে ধান চালের একটু অভাব পড়েছে, ও খেতে যেয়ে এটা খুব বাঁচিয়ে খাচ্ছে। ও চাইলো যে ওর বাসার সামনে যদি ২ বস্তা চাল পাওয়া যেত। পরের দিন দেখতেছে ওর বাসার সামনে ২ বস্তা চাল পাওয়া গেছে। ঠিক আছে? ও হচ্ছে যে দেখতেছে ওর ফসল ফলাদি ফলতে আর একটু সময় আছে। বৃষ্টি দরকার ছিল। কিন্তু কিন্তু অন্যান্য মানুষজনের কিন্তু সে কিন্তু দেখছে, অবজার্ভ করছে যে অন্যান্য মানুষজন ফসল কেটে ফেলছে, ফসল কেটে মাঠে আছে, এই সময় বৃষ্টি হলে ওনাদের ফসল ক্ষতি হবে। বাট তারপরে ওর কাছে যেহেতু সুযোগ ছিল, তাই ও কি করলো, বৃষ্টি চেয়ে বসলো, এবং বৃষ্টি আসার কারণে ওর উপকার হইলেও অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। বুঝছো, ঘটনার প্রবাহ কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। এবং এটা দেখার পরে ও অনুতপ্ত হওয়া তো দূরে থাক, ও আনন্দিত হইল। তার মানে তুমি ওকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করতেছো। গুড থিং, গুড, ভালো, ভালো, এটা ক্যাচি। ওকে, তাহলে ঘটনা প্রবাহ চলতেছে। এরপরে ক্লাইম্যাক্সে আমাদেরকে ঢুকতে হবে কিন্তু। এরপরে ও যখন দেখতেছে ধীরে ধীরে যে ও যা চাইছে তাই হয়ে যাচ্ছে, তখন ও এবার একটু বেশি ডিমান্ড করে বসলো, এবং বেশি ডিমান্ড করে সে চাই বসলো যে মানে মানে আয়না, আমাকে হচ্ছে যে আমার বাসার সামনে কালকে ১০ লাখ টাকা চাই। এবং এক্স্যাক্ট সেই দিন সকালেই একটা খামে করে বা একটা ডাক অফিস যোগে তার বাসার সামনে ১০ লাখ টাকা চলে আসলো। একজন মানুষ এসে তাকে দিয়ে দিল। ও তো মহা খুশি। খুশি কই রাখবে? কোথায় রাখবে? কি রাখবে না রাখবে বুঝাই যাচ্ছে না। এমন লেভেলের মহা খুশি। এবং তার এক্সাক্ট ৫ ঘন্টা পরে তার জন্য একটা মোবাইল ফোন আসলো। মানে আমরা যেহেতু পুরাতন দুনিয়ার আলাপ করতেছি, তাই মোবাইল ফোন নিশ্চয়ই এতটা বেশি এভেইলেবল না। বা খামে করে একটা চিঠি আসলো যে ওর যে ভাই, নিজের আপন ছোট ভাই, শহরে যে আ ইয়াতি কাজ করত, কি বলে হচ্ছে যে বিল্ডিং বানানোতে কাজ করত, বিল্ডিং ক্লিনিং এর কাজ করত, বেটার জীবনযাপন করার জন্য। সে ভাই ওই ৫ লাখ, মানে ওই যে ৫ তলার উপর থেকে পড়ে স্পট ডেড, মারা গেছে। এবং ও যে কোম্পানির আন্ডারে কাজ করত, তারা এটা ড্যামারেজ হিসেবে ওকে ১০ লাখ টাকা পাঠাইছে। বুঝতেছো? তার মানে এটা আসলে বুঝাচ্ছে, তুমি যখন কোন প্রকার পরিশ্রম ছাড়া শর্টকাটে
কোনো প্রকার ইফোর্ট ছাড়া এবং তোমার যেটা ভাগ্যে বা রিজিকে ছিল এরকম কোনো প্রকার বিশ্বাস ছাড়া জাস্ট শর্টকাটে অনৈতিক উপায়ে কোনো কিছু আর্ন করতেছো, তার মানে হচ্ছে তুমি এটার বিনিময়ে কিছু গোয়াচ্ছ, তুমি এটার বিনিময়ে কিন্তু কিছু হারাচ্ছ, বুঝছো? সো এখানকার ক্লাইম্যাক্সটা বুঝছো? ক্লাইম্যাক্সটা হচ্ছে ও ওর ভাইয়ের ডেড বডি পাইল। বলো তো এই পৃথিবীতে কোন বেকুব মানুষ থাকে যে তার আপন মানুষের মৃত্যু সহ্য করবে টাকার বিনিময়ে? আছে? নাই। এক্সেপশন থাকতে পারে, ওগুলার গল্প দিতে আইসো না এখন, আপাতত নাই। তুমি দেখো জাস্ট তোমার আত্মীয় স্বজনের ভিতরে যে কেউ জাস্ট হসপিটালাইজড হইলে আইসিইউতে যদি রাখা লাগে, যেখানে একদিনের খরচ হয়তো বা 1.5 লাখ টাকার উপরে, তাও কি তুমি তোমার সহায় সম্পত্তি স্থাবর অস্থাবর যত যা কিছু আছে সবকিছুর বিনিময়ে চাও না ওই লোকটা সুস্থ হোক? জীবন অনেক মূল্যবান জিনিস, সময় অনেক মূল্যবান জিনিস, তুমি অনেক মূল্যবান জিনিস, এটার গুরুত্ব দাও খালি, বুঝছো? যাই হোক, অনেক দিকে চলে গেলাম আর কি, হোয়াট এভার। সো ক্লাইম্যাক্সটা বুঝছো? এখন তো টনকটা নড়ছে, এখন তো অবশ্যই ভালো হয়ে যাবে, এখনো কি করবে বলো তো? হ্যাঁ, এটা ভেঙে ফেলবে আসলে, তাই না? তাহলে ও পরবর্তীতে সমাপ্তিতে আসলে কি, ওর জীবনের সব থেকে ভালোবাসার জিনিস, সব থেকে মূল্যবান জিনিসটাকে হারায়া ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পাইলো, এবং এই শিক্ষার বিনিময়ে ও এখন মানে লিটারালি চিন্তা করতেছে যে মানে আল্লাহর ওয়াস্তে আমি আর কখনো এরকম কোনো কিছু বা এরকম দিকে পা আগাবো না যেটা আমার রিজিকে নাই, যেটা আমি মানুষের অপকার বা ক্ষতি হইতে পারে, এরকম কোনো কিছু দিয়ে আমি আমার উপকার সাধন করব। এবং এটার মোরালটা কি আসলে বলো তো? মোরালটা হচ্ছে আমাদের সন্তুষ্ট থাকা উচিত আমাদের রিজিকে যতটুকু নির্ধারিত আছে ততটুকু পাওয়ার পরে। আমাদের সন্তুষ্ট থাকা উচিত আমার আশেপাশে যা কিছু আমাকে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন দিয়েছেন সেটার প্রতি। ডান, তোমার স্টোরি ডান। আমি জানি তুমি হয়তো বা ভেতরে ভেতরে অনেক বেশি মোটিভেটেড হয়ে গেছো সুন্দর গল্প শুনলে। সো ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স তুমি আসলে কাকে ফলো করতেছো, কাদেরকে মানে কাদের সাথে উঠা বসা করতেছো, কাদের সাথে তোমার চারপাশটা আসলে ফিল আপ, এটা ম্যাটার, অবভিয়াসলি ম্যাটার। এর একটা বড়সড় অংশ তোমার জীবনে প্রভাব রাখে, বুঝছো? তো তুমি যে মানে ধরো আসছিলা তো হচ্ছে কিছু সাজেশন নিতে এসে তুমি একটা নাইস হয়তো বা স্টোরি শুনলা, যেটা তুমি আগেও শুনে থাকতে পারো বা নাও থাকতে পারো, থাকো বা না থাকো, তোমার যদি এটা বিন্দুমাত্র অন্তরে উৎকর্ষ সাধন করতে পারে, কি মনে হয় আমার সার্থকতা আর কোথায়? এখানেই তো রে ভাই, এখানে লিটারালি। সো বুঝা গেছে? তাহলে দেখো আমি একটা টোটালি আনকমন গল্প, আনকমন স্টোরি, এটাকে অন্য কেউ চাইলে অন্য কোনোভাবে পোর্ট্রে করতে পারতো, পজিটিভলিও পোর্ট্রে করতে পারতো, নো ইস্যুস। ইটস টোটালি ডিপেন্ড অন ইওর ক্রিয়েটিভিটি ব্রাদার। এটা টোটালি তোমার উপরে নির্ভর করতেছে। তো তুমি জাস্ট তাকে এই যে এই রক্ত মাংস কঙ্কাল শিরা উপশিরা ধমনী এগুলা দিবা, তাইলেই হইছে। ওকে, এবার চলো আমরা হচ্ছে যে সরি বেসিক যে আমাদের কমন স্টোরিজগুলো সাজেশন সেটা আর কি দিয়ে ফেলি। সো প্রথমেই যদি আমি বলি, প্রথম অংশটা কে আসে বলতো? বায়েজিদ বোস্তামি তার মায়ের প্রতি যে ভালোবাসা, যে ডিভোশন টু হিজ মাদার। সবাই জানি আমরা কমন স্টোরিজ, রাতের বেলা মা হচ্ছে যে পানি খেতে চাইছে বলে পানি না থাকার জন্য ঝর্ণাতে একা গেছে পানি আনতে, পিচ্চি বায়েজিদ। হ্যাঁ, তার উপরে আবার এসে যখন দেখে মা ঘুমাই গেছে তখন সকাল হওয়ার আগ পর্যন্ত মাকে না ডেকে পানি হাতে দাঁড়াইছে। এই গল্পটা একটা কবিতা আকারে ছিল এবং এই কবিতাটা বলে আমাকে আমার মা প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট দুপুরবেলা রাতের বেলা ঘুম পাড়ায় দিত। ইটস অ্যাবাউট ক্লাস 4 অথবা ক্লাস 5 এর কথা। মায়েরা আসলেই আজব, কত দুঃখ কষ্ট অজান্তেই বোধহয় পৌঁছাইছি। আমি যদি আমার মায়ের সামনে হয়তো কখনো সামনাসামনি বলতে পারবো কিনা, এর মাধ্যমেও যদি আমি বলি যে ওকে ক্ষমা কইরো আসলে। যাক, আচ্ছা আমরা হচ্ছে যে জিনিসটাই ফিরি। এরপরে দেখো এখানে যেটা বলতেছি, লায়ার শেপার্ড মানে ও প্রত্যেকদিন যে মিথ্যা কথা বলতো, একদিন আসলেই সিংহ চলে আসছে বা বাঘ চলে আসছে বা চিতাবাঘ চলে আসছে, সেদিন ওকে আর কেউ হেল্প করতে যায় নাই। সো লায়ার শেপার্ড এটা নিয়ে। তারপরে লায়ন অ্যান্ড এ মাউস, এই লায়ন অ্যান্ড এ মাউসের জিনিসটা হচ্ছে যে একবার একটা ইঁদুর হচ্ছে যে একবার একটা ইঁদুরকে একটা হচ্ছে যে মানে একবার একটা ইঁদুর খেলা করতেছিল, সিংহ ঘুমায়েছিল এবং ও ডিস্টার্ব ফিল করছে। তারপরে ইঁদুর তো আর সিংহ খাবে না, কিন্তু ওকে মেরে ফেলতে চাইছিল। বাট ইঁদুরটা বলছে যে আমাকে মেরে ফেলো না, আমি আসলে ভুলবশত হয়ে গেছে, ইনশাল্লাহ আমিও কোনোদিন তোমার উপকারে আসবো। তো তখন ও হাসাহাসি করছে, 1.5 ফুটের জিনিস তুই আমার কি উপকারে আসবি। সো তারপরে হচ্ছে দেখা গেছে সিংহটাকে ধরে নিয়ে যাচ্ছিল খাঁচাতে করে, জালের খাঁচা ছিল এবং ওটাই ইঁদুর কেটে দিয়ে ওকে বাঁচতে সাহায্য করেছিল। ঠিক আছে? সো এখান থেকে আমরা বুঝি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ক্রিয়েচারও আমাদের উপকারে আসতে পারে। এরপরে চলে আসে ইউনিটি স্ট্রেন্থের কথা বললাম, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা তো হচ্ছে যে মানে টর্টয়েস অ্যান্ড হচ্ছে যে আসলে একটা খরগোশ আর কচ্ছপের গল্প। এ ফ্রেন্ড ইন নিজ ইজ এ ফ্রেন্ড ইনডিড। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা সব থেকে মজাদার। এটা শুনলেই আমার খালি একটা কথা বলতে মনে চায়,
বন্ধু? কে তোর বন্ধু? হ্যাঁ? একসাথে পড়াশোনা করলে মানুষ বন্ধু হয়? বন্ধু। যাহ! আচ্ছা। এরপরে আসো গ্রাস্প অল, লুজ অল। এই জিনিসটা হচ্ছে আসলে মানে তোমার কাছে যা আছে তুমি তার থেকেও আসলে সবকিছু যখন ধরতে যাচ্ছ, দেখা গেছে তুমি সব হারাচ্ছ। একটা রিসেন্ট ভিডিও খুব ভাইরাল হচ্ছে দেখতেছো না? যে লাইক হচ্ছে যে ও মানে ইচ্ছাকৃতভাবে বাইক নিয়ে যাচ্ছিল, ও আরেকজন হেঁটে যাচ্ছিল, ও ওয়ালেটটা ফেলছে। ও বাইকটা রেখে আইসা ওয়ালেটটা কুড়াইতে গেছে। আরে বাপ তোর কাছে বাইক আছে। তুই ওয়ালেটটা কুড়াইতে যাবি কেন? তুই ওকে বল যে আপনার ওয়ালেটটা পড়ে গেছে। না, ওয়ালেটটা কুড়াইতে আসছে, যার ওয়ালেটটা পড়ছিল ওর বাইক নিয়ে পালাইছে। ঠিক আছে? এখন পরে ওয়ালেটটা ও ফেলছিল, ওয়ালেটটা আরেকজন নিয়ে পালাইছে। তারপরে ওর মাথায় একটা মাফলার ছিল, ওইটা ফালাইছে, ওইটা তখন আরেকজন নিয়ে পালাইছে। দেখতে দেখতেছো না? সো এক্স্যাক্টলি ওইরকম। তুমি আসলে যদি সব ধরার চেষ্টা করো তাহলে কিছুই ধরতে পারবে না। সব হারাবে তোমার কাছ থেকে। লোভ অতিরিক্ত করা ঠিক না। এরপরে এ ফক্স উইদাউট টেইল মানে মানে হচ্ছে যে এটা হচ্ছে সবথেকে বড়, তোমার ক্লাসের সবথেকে বড় ভন্ড বন্ধুটা হচ্ছে এইটা। এ ফ্লক্স উইদাউট টেল। ও বলবে তোমাকে, "রাত জেগে পড়া কিন্তু ঠিক না। সকাল, সকাল উঠে পড়া কিন্তু ঠিক না। বেশি পড়া কিন্তু ঠিক না। তোর মাথায় প্রেশার পড়বে।" অথচ ও এদিকে দিনের ২৪ ঘন্টার ভিতরে আল্লাহর নাম নিয়ে ১২ ঘন্টা ১৪ ঘন্টা পড়তেছে। ১৬ ঘন্টাও পড়তেছে। বুঝছিস? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ফক্সেস। দে আর অল অ্যারাউন্ডস ইউ। ওকে? আচ্ছা, "honesty is the best policy" এটা হচ্ছে ওই যে কাঠুরিয়ার গল্পটা, জানো আশা করি। এরপরে দেখো "thirsty crow" এটাকে বুঝায় হচ্ছে যে "where there is will there is a way" যদি সেখানে আসলে যদি দেখে সেখানে আসলে ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। এরপরে আসে "golden goose" ওই যে তোমাকে হচ্ছে যে আল্লাহ রিজিক দিয়েছে, যতটুক নির্ধারিত পরিমাণ দিয়েছে, তুমি যদি সেখানে আসলে তোমার কোনো অধিপত্য খাটাতে চাও, তাহলে দেখবা তুমি ওটুকুও নষ্ট করছো। এবং এটাই হচ্ছে এখানকার একটা লিটারেলি লেজিট আলাপ। তারপরে "grapes are sure" এটা হচ্ছে কাইন্ড অফ ওই ১৪ই ফেব্রুয়ারি, তোমার ভালোবাসা দিবস নাই, তাই তুমি বলতেছো আসলে যে, "এসব ভ্যালেন্টাইন ডে পালন করা আমার জন্য আসলে ঠিক না।" আসলে তোরে কেউ পছন্দ করে না। তুই একটা লাইফলেস পাবলিক। তোরে কেউ পছন্দ করে না, সো মানে তোর আসলে তোর দ্বারা কেউ পড়ে না, দ্যাটস হোয়াই তুই হচ্ছে যে বলতেছিস ভাই মানে এটা ঠিক না। তো ঐরকম আসলে, হ্যাঁ? তোমাকে বলি নাই আমি। তুমি মাইন্ড খেও না। আর তোমাকে তো সবাই পছন্দ করে পাগল। তোমাকে বলি নাই। আচ্ছা। এরপরে হচ্ছে শেখ সাদী অ্যান্ড হিজ ড্রেস। মানে একবার হচ্ছে শেখ সাদী তার ড্রেস নিয়ে আসলে চিন্তিত হচ্ছিল। বুঝছো? সো ড্রেস নিয়ে চিন্তিত হচ্ছিল বলতে ও খারাপ ড্রেস পরে একটা খাবারে গেছে, তখন ওকে আসলে ঢুকতে দেওয়া হয় নাই। তারপরে মানে উনার উইটনেসটা কেমন ছিল বা বুদ্ধিটা কেমন ছিল, উনি ভালো ড্রেস পরে এবার গেছে এবং তারপরে নিজে না খেয়ে সব খাবার পকেটে ভরা শুরু করছে। সে এসে সভাপতি জিজ্ঞাসা করছে যে, "স্যার আপনি এরকম কেন করতেছেন?" তখন উনি বলে বুঝালেন, "যখন আমি সেম মানুষটা খারাপ ড্রেস পরে আসলাম, তখন তো আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। ভালো ড্রেস পরে আসছি ঢুকতে দেওয়া হইছে। তার মানে তো খাবার আমাকে দেওয়া হচ্ছে না। খাবার দেওয়া হচ্ছে ড্রেসকে।" সো এগুলা আসলে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং এই লার্নিং গুলা তুমি যদি শিখে থাকো তোমার এই বয়সে অন্য একটা মাত্রায় নিবে। আমি জানি তুমি অনেক পাকনা, তোমার এগুলার থেকে অনেক বেশি আসলে জ্ঞান গরিমা আছে জেনজি মানুষজন। বাট স্টিল দেয়ার আর সাম থিংস যেখানে তুমি রুচিশীল, কোয়ালিটিফুল এবং দিশেহারা না এরকম কিছু কনটেন্ট দিয়ে শিখতে পারবা। অ্যান্ড দেজ অল আর এগুলা। ওকে? সো আশা করি এই জিনিসপাতিগুলো যদি তুমি পড়ো এবং যেরকম কথাটা বললাম এক্সাক্ট ৩০ টা মিনিট সময়ে ৩ টা পেজে লিখবা ১৫ মার্কের জন্য এই স্ট্রাকচার গুলা ফলো করে। তোমার এই ১৫ মার্ক পাইতে তুমি বাধ্য ইনশাআল্লাহ। কথা বুঝা গেছে? এখন, এখন দ্য মেইন থিং ইজ এই যে স্টোরিজ এর উপরে যেই একটা ফ্রি ক্লাস সেটা ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য এই চ্যানেলে আমাদের এই চ্যানেলের ভিতরে ইনশাআল্লাহ আপলোড করে দিব। তোমার ওটা লাগবে কিনা একটু বইলো। যেখানে তোমাকে ডিটেইলসে স্টোরি কিভাবে লিখতে হয়, কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় একেবারে লিখে দেখাবে আমাদের যে ইংলিশ টিচার আছেন তারা। ওকে? আর যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হইতে চাও যেমন হচ্ছে এই যে দেখো এখানে তো ২৮ ব্যাচের মানুষজনের কথা লেখা আছে। ২৮ ব্যাচ, ২৭ ব্যাচ মানে আমাদের বর্তমানে যারা এসএসসি তে আছো, ক্লাস 10, ক্লাস 9 যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হইতে চাও, তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা। আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।